বাবা, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? মারে, গঞ্জ থেকে সময় শুনে আসলাম টেলিভিশনে নাকি খবর বলছে এবছরেও কয়েক জেলায় বন্যা হতে পারে। আমাদের গ্রামেও কি বন্যা হতে পারে? হ্যাঁ রে মা, আমাদের গ্রামটা তো নদীর তীরে, তাই প্রায় বছরই তো বন্যা হয়। তাহলে এখন আমরা কি করব বাবা? সেটাই তো ভেবে পাচ্ছি না রে মা। এত ভেঙে পড়লে চলবে? জীবন মানেই যুদ্ধ। আমাদের তো একটা ভাসমান ঘর আছেই, চলো সেটা মেরামত করি। সে তো আমি জানি, কিন্তু ভাসমান ঘরে বসে থাকলে কি জীবন চলবে? খাবো কি? ভেবেছিলাম জমিতে সবজি চাষ করব, কিন্তু এখন তো সেই আশাও শেষ। কেন বাবা, এখন সবজি চাষ করলে কি হবে? আরে মা, এখন সবজি চাষ করলে কিছুদিন পর বন্যার পানিতে সব নষ্ট হয়ে যাবে। তখন তো পরিশ্রম আর টাকা দুটোই শেষ হবে, আর আমাদের যে না খেয়ে থাকতে হবে। বাবা, বন্যার সময় আমরা যেমন করে ভাসমান ঘরে থাকি, তেমন করে ভাসমান জায়গায় সবজি চাষ করা যায় না? ভাসমান জায়গায় সবজি চাষ? রূপা কিন্তু কথাটা একবারে মন্দ বলেনি। কিন্তু সবজি চাষের জন্য তো অনেক জায়গা লাগে। এত বড় জায়গায় ভাসমান মাচা বানাতে অনেক টাকা লাগবে। বোকার মতো কথা বলছো কেন? সমস্ত জমি জুড়ে ভাসমান মাচা কেন বানাবো? তোমরাই তো বললে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করতে। আরে, আমরা চিচিঙ্গা, বরবটি ও শিম জাতীয় সবজি চাষ করব, যেগুলো উঁচু মাচায় থাকবে। শুধু চারা রোপণের জায়গাটুকুই ভাসমান করে রাখবো, যাতে বন্যার পানি বাড়লে চারাগুলো উপরে ভেসে থাকে। সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। বাবা, বুদ্ধিটা কিন্তু প্রথমে আমিই দিয়েছি। তাই তো, আমার মামুনি হলো সবচাইতে বুদ্ধিমতী। তাহলে এখন দেরি না করে কাজে লেগে পড়ো। কিন্তু একটা সমস্যা আছে, হাতে যে অল্প কিছু টাকা আছে তা যদি সবজি চাষের জন্য খরচ করি, তাহলে বাজার সদাই করার কোনো টাকা থাকবে না। এক কাজ করো, মোড়ল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার করে আনো। কিন্তু আগের ধার করা টাকায় তো মোড়ল মশাইকে এখনো শোধ করতে পারিনি। এখন কি নতুন করে আর ধার দেবে? একবার গিয়েই দেখো না। আচ্ছা দেখি, আল্লাহ কি রাখছেন কপালে। আরে রফিক, অনেকদিন পর, তা খবর কি? আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বলো বলো, কি দরকার? একটু বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আবার বিপদ? শুনলাম এবছরও নাকি বড় বন্যা হতে পারে, তাই একটু টাকা দরকার ছিল। টাকা? আগের ধারটা শোধ করতে পেরেছো? না সাহেব, কিন্তু এবার একটা নতুন কাজ শুরু করব, আল্লাহ চাইলে লাভ হবে। আগের টাকা ফেরত দিতে পারোনি, আবার নতুন টাকা? আমার কি টাকার গাছ আছে নাকি? আর একটু দয়া করেন মোড়ল সাহেব, এই টাকাগুলো কাজে লাগিয়ে আপনার সব টাকা পরিশোধ করে দেব। না রফিক, এবার আর টাকা দিতে পারবো না। এই শুনেছেন তো, খবরে বলছে এবছরের বন্যা আগের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ শুনেছি। এই বন্যা যখন সব ফসল ভাসিয়ে নিয়ে যাবে, টাকা শোধ করবে কি দিয়ে? এই জন্যই তো আমি টাকা দিতে যাচ্ছি না। আরে টাকা দিবেন না কেন, টাকা দিয়ে দিন, কিন্তু একটা শর্ত দেন। এই 4 মাসের মধ্যে টাকা না দিতে পারলে এই নদীর পাশের জমিটা আপনার নামে লিখে দিতে হবে। আরে ওর জমিটা তো অনেক দামি। এই জন্যই তো বলছি, এই সুযোগে জমিটা আপনার নামে করে নেন। কাজটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আপনি তো টাকা দিয়েই নেবেন। ঠিক আছে। আচ্ছা রফিক, তোমাকে টাকা আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজ থেকে ঠিক 4 মাস এর মধ্যে তোমাকে পুরো টাকাটা ফেরত দিতে হবে। ইনশাল্লাহ চেষ্টা করব। শুধু চেষ্টা করলে হবে না, যদি না পারো তোমার নদীর পাশে 3 বিঘা জমি আমার নামে লিখে দিতে হবে। কি বললেন? রাজি থাকলে টাকা নাও, আর না হলে যাও। আমি বাড়ি গিয়ে একটু ভেবে দেখি। ঠিক আছে। কি এমন শর্ত? বাবা, তুমি রাজি হওনি তো? না, আগে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। ভেবে দেখলাম বিষয়টা অনেক ঝুঁকিপূর্ণ।
কিন্তু এছাড়া আর কোনো উপায়ও তো দেখছি না। বাবা, তুমিই তো বলো, ভয় পেলে কখনো যেতে যায় না। এটা তো একদম ঠিক কথা রে মা। আমরা যদি ভাসমান পদ্ধতিতে চাষ করি, আল্লাহ চাইলে সফল হব। আমরা সবাই মিলে কাজ করব বাবা। আচ্ছা, তাহলে আল্লাহর উপর ভরসা করেই ঝুঁকিটা নিলাম। আমি শর্তে রাজি। ভালো করে ভেবে দেখেছো? হ্যাঁ। এই নাও তোমার টাকা। তাহলে আমি এখন আসি মোড়ল সাহেব। আসসালামু আলাইকুম। বাবা, এখন থেকে কাজ শুরু করব? হ্যাঁ রে মা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি তাহলে বীজের ব্যবস্থা করি। আর আমি আজ এমন একজনের সঙ্গে দেখা করব যিনি আগে ভাসমান চাষ করেছেন। সেটাই বরং ভালো হবে। আর শোনো, বাড়ি ফেরার সময় ভাঙাড়ির দোকান থেকে কতগুলো ড্রাম নিয়ে এসো। বাবা, এই ড্রামগুলো কোথায় বাঁধবো? নিচে, যাতে পানি বাড়লে পুরো কাঠামোটা ভেসে উঠতে পারে। আরে রফিক, নৌকা বানাচ্ছ নাকি? না ভাই, একটা কাজ করছি। কাজ? এই পানির ওপর আবার চাষ হয় নাকি? আমার মনে হয় বন্যার ভয়ে রফিক ভাইয়ের মাথাটাই নষ্ট হয়ে গেছে। দেখেছো বাবা, সবাই আমাদের নিয়ে কেমন করে হাসাহাসি করছে। হাসতে দাও মা, আর যারা হাসছে কাল তারাই অবাক হবে। যাক, অবশেষে ভাসমান বেড তৈরির কাজ শেষ হলো। এবার চারা লাগানো যাবে। বাবা, এই মাটিটা এত হালকা কেন? এর সঙ্গে শুকনো খড়, কচুরিপানা আর জৈব সার মিশিয়েছি। এতে চারা ভালো থাকবে। মা, দেখো, কি হয়েছে? চারাগুলোতে নতুন পাতা বের হয়েছে। মনে হচ্ছে সময় এসে গেছে। শুনুন শুনুন শুনুন, আবহাওয়া অফিস জানিয়েছে উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। সবাই প্রয়োজনীয় প্রস্তুতি নিন। শুনুন শুনুন শুনুন, আবহাওয়া অফিস জানিয়েছে উজানে ভারী বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বাড়ছে। সবাই প্রয়োজনীয় প্রস্তুতি নিন। আজ রাতেই ভাসমান বাগানটা আরো শক্ত করে বেঁধে ফেলতে হবে। বাবা, আমার খুব ভয় করছে। ভয় পেও না মা, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তাড়াতাড়ি করো, নদীর পানি উঠছে। চারদিকে শুধু পানি আর পানি। আল্লাহই জানে আমাদের সবজি বাগানটার কি অবস্থা। চল গিয়ে দেখি। বাবা, আমাদের বাগানটা কোথায়? এত কষ্ট কি তাহলে সব বৃথা হয়ে গেল? না, আগে একটু সামনে যাই। মোড়ল সাহেব, এই চারিদিকে খবর নিয়েছি, সবার ফসল শেষ। রফিকেরও? নিশ্চয়ই, এত পানি থেকে কিছু বাঁচে নাকি? তাহলে 4 মাস পূর্ণ হলেই জমিটা আমার। বাবা, ওদিকে দেখো, ওটা ওটা কি আমাদের বাঁশের মাচা? আল্লাহ, সত্যি তো। বাবা, আমরা পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দয়া করেছে। মা, দেখো, প্রথম লাউটা। এত তাড়াতাড়ি ফল আসবে ভাবতেই পারিনি। এখন থেকে আরো বেশি যত্ন নিতে হবে। আপনি কি রফিক? জি। শুনেছি আপনার কাছে অনেক টাটকা সবজি আছে। আলহামদুলিল্লাহ, কিছু আছে। এত সুন্দর লাউ
আরে এমন বরবটি তো অনেকদিন দেখিনি। সবগুলো আমি কিনে নেব। সব? হ্যাঁ, এই বন্যায় সবজির খুব অভাব। চিন্তা করবেন না রফিক ভাই, দাম ভালোই দেব। মোড়ল সাহেব, আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। টাকা জোগাড় করতে না পারলে এবার তো জমি আমার। তখন নদীর পাশে জমিতে বড় মাছের ঘের করব। ভালোই হবে। মোড়ল সাহেব, আমি থাকতে আপনি এত চিন্তা করছেন কেন? কি করবি তুই? কালকে সকালে সব টের পাবেন। বাবা, মনে হয় ধার শোধ করার মতো টাকা হয়ে গেছে। প্রায় হয়েছে, আর দুবার সবজি তুলতে পারলে পুরো টাকা পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ। বাবা, এত রাতে ওরা কারা? এত রাতে কেউ বাগানের দিকে কেন আসবে? চুপ করে থাকো, আগে দেখি ব্যাপারটা কি। সাবধানে, কোনো শব্দ করবি না। তাড়াতাড়ি লাউ আর সিমগুলো কেটে নে। বাবা, ওরা তো চোর। মনে হচ্ছে তো তাই। এখন কি হবে? ভয় পেও না, একটা বুদ্ধি আছে। রূপা, আর তোকে যে একটা পুলিশের খেলনা গাড়িটা কিনে দিয়েছিলাম না, ওইটা বের করে আনতো। আরে পুলিশ, পালা পালা, জলদি পালা, জলদি পালা। আরে এত হাসছো কেন? পাগল হলে নাকি? চোরগুলো কোথায়? আরে হাসবো না, রূপার খেলনা গাড়ির শব্দ শুনে সব পালিয়েছে। সত্যি বাবা, তোমার অনেক বুদ্ধি। রফিক ভাই, এবারও সব নিয়ে যাব। ঠিক আছে। সত্যি রফিক ভাই, এই বর্ষার দুর্দিনে আপনি যেভাবে সবজি ফলাইছেন, আপনার বুদ্ধির তুলনা হয় না। এই বুদ্ধিটা সম্পূর্ণ আমার রূপা মামনি আর পারুলের সহযোগিতা। সত্যি ভাই, আপনার কপাল, আল্লাহ একটা বুদ্ধিমতী মেয়ে দিয়েছে, আর সব কাজেই ভাবি আপনার পাশে থাকে। বাবা, এবার তো পুরো টাকা হয়ে গেছে। আল্লাহর রহমতে জমিও বাঁচবে। তোমাদের সহযোগিতায় আর আল্লাহর দয়ায় এই দুর্দিনেও বেশ কিছু টাকা রোজগার করতে পারলাম। আজ 4 মাস পূর্ণ হলো। নিশ্চয়ই টাকা আনতে পারবে না, আজই জমিটা আমার হবে। রফিক, টাকা এনেছো? নাকি জমির কাগজে সই করবে? কি হলো, চুপ করে আছো কেন? আমি জানি টাকা আনতে পারবে না, টাকা না থাকলে লজ্জার কিচ্ছু নেই, কাগজে সই করে দাও। তুমি এত নিশ্চিত কিভাবে মতলব ভাই যে আমি টাকা আনতে পারিনি? না মানে, এই দুর্যোগের সময় সবাই তো ভাবে এইভাবেই আছে, তাই বললাম আর কি। আমি তো আগেই বলেছিলাম, ভারী বৃষ্টি আর বন্যার সময় সবার ফসলই তো নষ্ট হয়ে যায়। ধারের টাকা শোধ করবে কিভাবে? মোড়ল সাহেব, আগে টাকা গুনে দেখুন। এ কি? এই নিন, অনুযায়ী লাভ সহ পুরো টাকা। মতলব টাকা কিভাবে জোগাড় করলো? তুই না বলেছিলি? মোড়ল সাহেব, মতলব ভাইয়ের কুবুদ্ধি পুলিশের দৌড়ানিতে শেষ হয়ে গেছে। রবিক মিয়া, এসব বাদ দাও, টাকাগুলো দাও দেখি। সব ঠিক আছে, এই নাও তোমার চুক্তিপত্র। আর তোমার কাছে আমার আর কোনো পাওনা দাওনা রইলো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোড়ল সাহেব। এই দুর্দিনে আমাকে টাকা ধার না দিলে হয়তো আমি উদ্যোগ নিতে পারতাম না। রবিক মিয়া, আমাকে ক্ষমা করে দিও। মতলবের পরামর্শে আমি সুযোগের অসৎ ব্যবহার করতে চেয়েছিলাম। হ্যাঁ রফিক ভাই, আমাকেও ক্ষমা করে দিও। এই কঠিন শর্তের বিষয়ে আমি পরামর্শ দিয়েছিলাম। তাছাড়া তোমার সবজি বাগানে চুরি করার জন্য আমি লোক পাঠিয়েছিলাম। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারাটাই বড় কথা। একটা কথা বলো তো রবিক মিয়া, তোমাকে এই বুদ্ধি দিল কে? মোড়ল সাহেব, বুদ্ধিটা হলো আমার রূপা মামনি আর তার সহযোগী হলো পারুল। সত্যি রবিক মিয়া, রূপার পারুল আমাদের গ্রামের গর্ব। মনে রেখো, বিপদ মানুষকে হারানোর জন্য আসে না, অনেক সময় নতুন পথ দেখানোর জন্য আসে।